নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। গল্প পাঠের আসরে আজকে বুদ্ধদেব গুহর ছোট গল্প। আজকের গল্প শান্তুকে পাওয়া যাচ্ছে না। আজ অফিসে খুব খাটুনি গেছে। বাড়ি ফিরতে ফিরতে 8টা। ফিরেই রানুকে বললাম, ঠাকুরকে বলো যা হয়েছে তাই দেবে, প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়েই ঘুমোবো। রানু বলল, আজ ন্যাশনাল প্রোগ্রাম আছে, ভীমসেন যোশীর গান শুনবেন না? বললাম, তুমি বরং বাইরের ঘরে বসে শোনো, আমার ভীষণ ঘুম পেয়েছে। গাঢ় ঘুমের মধ্যে কেউ ডাকলে প্রথমে কিছুই বোঝা যায় না। অচেতন থেকে অবচেতনে, অবচেতন থেকে চেতনে আসতে মস্তিষ্ক অনেকখানি সময় নিয়ে নেয়। তখন চোখ মেলে দেখি রানু আমার মুখের ওপর ঝুঁকে আছে, মুখে উদ্বেগের সঙ্গে অপরাধের ছাপ। বলল, শুনছো, দিদি এক্ষুনি ফোন করেছিল, শান্তুকে পাওয়া যাচ্ছে না। বলি অপরাধের গলায় বলল, তোমাকে তুলতে হলো কাঁচা ঘুম থেকে। ততক্ষণে আমি উঠে বসেছি। আমার মা বাবা অনেক দিনই হলো চলে গেছেন, দিদি জামাইবাবুই আমাদের সব। আমরা আজ যে কোনো রকমে পায়ে দাঁড়িয়েছি, আমিও পিন্টু, রানু যে আমার ঘরে এসেছে, এ সবের পেছনেই দিদি। তাই দিদির ছেলে শান্তুকে খুঁজে পাওয়া যাবে না এ খবর জানার পরও আমাকে না জাগালে রানুর ওপর রাগই করতাম। পায়জামা গেঞ্জি পরে বাইরের ঘরে এসে ফোন করলাম। ডায়াল ঘোরাবার সময় রানু বললে, প্রফেসরের বাড়ি গিয়েছিল পড়তে, সেখান থেকে ফেরার কথা 9টায়, 11টা বেজে যেতে দিদি খুবই চিন্তা করছেন। জামাইবাবু এখানে নেই, পাটনা গেছেন মামলা নিয়ে। দিদি ফোন ধরল। আমি বললাম, পুলিশ, হাসপাতাল এসবে খোঁজ করেছ? দিদি বলল, ওর সব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরও ফোন করে দেখলাম, কারো বাড়ি গেছে কিনা, কোথাও নেই। মাস্টারমশাইয়ের বাড়িতেও কানুকে গাড়ি দিয়ে পাঠিয়েছিলাম, তিনি বললেন 8:30টাতে বেরিয়ে গেছে অন্য দুজনের সঙ্গে। রতনও তো কলকাতায় নেই। আমি জানি না, কিছু ভাবতে পারছি না, তোরা যা ভালো মনে করিস কর এসে। রতনদা দিদির দেওর, রতনদাও কলকাতায় নেই। দিদির বাড়ি পৌঁছে রতনদার শালা ছবুকে নিয়ে আমরা সব কটা হাসপাতালে খোঁজ করলাম দক্ষিণের। তারপর থানায় গেলাম। ওসি ছিলেন না, যিনি ছিলেন তিনি টেবিলের ওপর পা তুলে বুড়ো আঙুল আর মধ্যমার মধ্যে সিগারেট ধরে গাঁজার মতো টান দিচ্ছিলেন। আমাদের শান্তু যে হারিয়ে গেছে তা নিয়ে আমাদের উত্তেজনা ও উদ্বেগের শেষ ছিল না, কিন্তু ভদ্রলোক নির্বিকার। পা নামিয়ে বললেন, বসেন বসেন, পোলাই করে কি? ছবু বলল, এবার প্রিউ দেবে। প্রি টেস্ট কেমন দিয়েছিল? আমার ছোটটাও দিতাছে প্রিউ এবার। ফল ভালো করেনি, আমি লজ্জিত গলায় বললাম। ভদ্রলোক কান খোঁচাতে খোঁচাতে বললেন, বুঝছি, চিন্তার কোনো কারণ নাই, খামোখা দৌড়াদৌড়ি করেন না, বাড়ি যাইয়া ঘুমান, ভয়ের কিছুই নাই, পোলায় আপনিই আইসা পড়বেখন। ছবু উত্তেজিত হতে বলল, আপনি তো বেশ ক্যাজুয়ালি নির্বিকারভাবে কথা বলছেন, আমরাই বুঝছি আমাদের কি হচ্ছে। উনি নিরুপায় গলায় বললেন, আমাগো বিকার কি ভালো, আমাগো উত্তেজিত হওন শোভা পায় না, আমরা হইলাম গিয়া এক্সিকিউটিভ। বলেই খাতাটা বাড়িয়ে দিয়ে বললেন, একখান ডায়েরি লিখা দিয়া বাড়ি গিয়া ঘুমান দেহি। ছবু উত্তেজিত হয়ে বলল, আপনি তো আচ্ছা লোক মশাই। উনি নিরুত্তাপ গলায় বললেন, বিলক্ষণ আশা, আপনাগো একটাই সওয়াল, আর আমাগো সওয়াল অনেক, মিনিটে মিনিটে হারাইতাছে। আমরা বেরিয়ে এসে গাড়িতে উঠলাম। দারোগাবাবু ঘুমোতে বললেই ঘুমোতে পারলাম না আমরা কেউই। পাটনাতে জামাইবাবুকে ট্রাঙ্ক কল করলাম। জামাইবাবু পাটনা হাইকোর্টে মামলা করতে গেছেন। সব শুনে বললেন, আই এম নট বদার্ড, কেন পালিয়েছে তাও আমি জানি, সে বাড়ি ফিরুক আর নাই ফিরুক আমার কিছুই এসে যায় না, সো ফার আই এম কনসার্ন হি ইজ ডেড। আমি বললাম, কি বলছেন আপনি, হি ইজ ডেড? জামাইবাবু বললেন, ইয়েস, হি ইজ ডেড। দিদিকে রিসিভার দিতেই দিদি কেঁদে ফেলল, বলল, ডেড, শান্তু ডেড। ছি ছি ছি, তুমি কি বাবা না শত্রু?
জামাইবাবু বললেন, শত্রু। দিদি রিসিভারটা আমাকে দিল। জামাইবাবু বললেন, থানায় বলে রাখো, যদি ইডিয়েটটাকে পায় তাহলে একদিন আটকে রেখে যেন এমন মার মারে যাতে জীবনে আর পালাবার নাম না করে, হাড়গোড় না ভেঙে যত মার মারা যায় যেন বাড়ে। একটু চুপ করে থেকে আবার বললেন, আমাকে তোরা আর বিরক্ত করবি না। কমপ্লিকেটেড মামলা নিয়ে এসেছি, পলিটিক্যাল মার্ডার, ম্যাটার পার্ট হার্ড হয়ে আছে, 3 দিনের আগে আমি ফিরতে পারবো না। তারপর বললেন, এই কোর্টের বার লাইব্রেরির ফোন নাম্বারটাও লিখে রাখ, ইডিয়েটটা ফিরলেই ফোন করে দিস একটা। আমি রানুকে একটা ফোন করে দিয়ে বললাম সাবধানে থাকতে, ও একেবারে একা আছে বাড়িতে। এখন মনের এমন একটা অবস্থা সকলের যে মনে হচ্ছিল রানুকেও কেউ চুরি করে নিতে পারে, কোনো বিপদ হতে পারে ওর। তখন মনে হচ্ছিল পৃথিবীর সব লোক চোর বদমাইশ ছেলে ধরা। ছবু বলল, এই দিদি, শান্তর কারোর সঙ্গে লাভ টাভ ছিল নাকি? কি যে বলিস, দিদি বললেন, ক্লাস 10-এ পড়ে। ছবু বলল, প্রেমে আবার বয়স। দিদি আহত হলো। কি আর করব, আমি তো দিদির ভাই। এখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকেই অনেক কথা বলবে, ভালো মন্দ, সবই সইতে হবে। শান্তু যে এমন করতে পারে এ কথা আমিই ভাবতে পারছি না, আর তার মা বাবা কী করে ভাববে। দিদি বলল, শুনলি তো তোর জামাইবাবুর কথা, খুনের মামলা করে করে খুনিদের সঙ্গে উঠে বসে নিজেও খুনি হয়ে গেছে। নইলে এমন করে কেউ বলতে পারে? ছি ছি। পর মুহূর্তে দিদি বলল, খুনি টুনি নিয়ে কাজ করে তোর জামাইবাবু? কেউ আমার ছেলেটাকে গুম করে খুন টুন বলেই দিদি মুখে হাত চাপা দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। দিদিদের বিরাট ড্রয়িং রুমের বড় গ্র্যান্ডফাদার ঘড়িটা টিকটিক করে আওয়াজ করছিল। রাত 2টো এখন। সময় চলে যাচ্ছে, অথচ কিছুই করার নেই আমাদের। জামশেদপুরে বড় মামা থাকেন, শান্তুর খুব প্রিয় দাদু। সেখানে ফোন করে জানানো হলো। জামাইবাবুর পরের বোন থাকেন নাগপুরে, সেখানেও। কটকে থাকেন জামাইবাবুর ছোট বোন, শান্তুর সবচেয়ে কাছের লোক, ছোট পিসি। সেখানেও তাদের কটক চণ্ডী রোডের বাড়িতে ফোন করে বলা হলো, আজ এক্কেবারে ভোরের জগন্নাথ এক্সপ্রেস কটক স্টেশনে ঢোকার সময়ই যেন স্টেশনে সদল বলে সমীর উপস্থিত থাকে। ট্রেন থেকে নামলেই সঙ্গে সঙ্গে শান্তুকে গ্রেপ্তার করে বাড়িতে নিয়ে গিয়ে যেন আমাদের জানায়। আজ রাতে শুধু আমরা নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের বিনিদ্র রাত কাটাচ্ছে। জামাইবাবুদের পরিবারে শান্তুই একমাত্র ছেলে। ওদের ভাই বোন সকলেরই মেয়ে, তাই শান্তুর বিশেষ আদর ওই পরিবারে। আর আমাদেরও তো একটি মাত্রই ভাগ্নে। একমাত্র জামাইবাবুই বোধ হয় ঘুমোচ্ছেন পাটনার এয়ার কন্ডিশন পাটলিপুত্র হোটেলে। ছবু আমাকে বলল, কত টাকা ছিল রে ওর সঙ্গে? টাকা? দিদি আকাশ থেকে পড়ল, বলল, ওর হাতে কখনো টাকা পয়সা দিই না আমরা, যখন যা দরকার কিনে দিই। টাকা কোথায় পাবে ও? দিদিকে বললাম, তুমি গিয়ে শোও দিদি, বাড়িতে সেডেটিভ আছে, ক্যাম্পোজ বা অন্য কিছু, অ্যাটিভান। ছবু বলল, হ্যাঁ বৌদি যান, শুয়ে পড়ুন ঘুমের ওষুধ খেয়ে, আমরা তো আছি। দিদি অনেকক্ষণ তাকিয়ে থাকলো আমাদের মুখে, তারপর বলল, তোরা তো এখনো বাবা হোসনি, মা বাবা হলে এ কথা বলতে পারতিস না। ওষুধ খেলেই বুঝি ঘুম আসে? রতনদাকেও বোম্বেতে একটা ফোন করে দিল ছবু। কোম্পানির কাজে গেছে, গেস্ট হাউসেই উঠেছে। রতনদা বলল, কালই সব কাজ ফেলে চলে আসবো সকালে ফ্লাইটে। ছবুর দিদি মানে রতনদার স্ত্রীর একটা মেয়েলি অপারেশন হয়েছে, ছবুদের বাড়িতেই আছে মিলিদি। আমি আর ছবু ড্রয়িং রুমে বসেছিলাম টেলিফোনের কাছে। ছবু একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছিল। শান্তুর যেসব বন্ধুর বাড়ি ফোন নেই তাদের বাড়ি গেছে কানু গাড়ি নিয়ে, তখনও ফেরেনি। শান্তুটা আমাদের আত্মীয় স্বজনদের যত ছেলে মেয়ে আছে তাদের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। খুব সুন্দর ছবি আঁকে, অতি মিষ্টি স্বভাব, বিনয়ী, নম্র, ভদ্র। কখনো ওকে কেউ সমবয়সীদের সঙ্গেও ঝগড়া করতে দেখেনি। বড় লাজুক অন্তর্মুখী ছেলে। বাংলায় এবং ইংরেজিতে খুব ভালো।
অঙ্ক আর সায়েন্সের সাবজেক্টগুলো ওর একেবারেই ভালো লাগে না, কিছুতেই ও এঁটে উঠছে না, এবং ফলে অত্যন্ত খারাপ রেজাল্ট করেছিল প্রি টেস্টে। ক্লাস 7 থেকেই ক্রমাগত খারাপ রেজাল্ট করে আসছিল। দিদির ধারণা যে শান্ত নিশ্চয়ই বুঝতে পেরেছিল ও কিছুতেই ফাইনাল টেস্ট পরীক্ষাতে অ্যালাউ হবে না। দিদি আড়ালে গেলে আমি ছবুকে বললাম, জামাইবাবুর ভয়ে শান্তু বাড়ি থেকে পালিয়েছে, খারাপ কিছু ঘটেনি, এমন হলেই ভালো। ছবু বলল, সত্যিই অদ্ভুত কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থা। কটা জিনিস জীবনে কি কাজে লাগে বল, আর বিষয়েরই বা কি বাহার। ভালো লাগুক না লাগুক প্রত্যেক ছেলে মেয়েকে এক কাটা বিষয় গিলতে হবে। যে ছেলে ইংরেজিতে বাংলাতে 60-70 করে নম্বর পাচ্ছে, সে অঙ্ক আর সায়েন্স সাবজেক্টে ফেল করলেই অশিক্ষিত, উল্টোটা হলেও অশিক্ষিত। মরা খাসির পেছনে কর্পোরেশনের একটা করে নীলরঙা যেমন ছাপ থাকে, তেমন প্রত্যেক ছেলে মেয়ের পিছনে একটা করে ছাপ না মারলে এদেশে কেউ শিক্ষিত হয় না। আমি বললাম, তার উপর এই পলিটিক্স, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে সবেতেই পলিটিক্স ঢুকে গেছে, দলবাজি হচ্ছে, লেখাপড়ার আর দরকার কি? ছবু বলল, এসব বলে লাভ কি? আমাদের ছেলে হারিয়েছে বলেই এখন আমরা কনসার্নড। দেশের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে ভাবছি, পর মুহূর্তে ভুলে যাব। সব জেনে শুনেও আমরা কি কিছু করি? 1 পয়সা ট্রাম ভাড়া বাড়লে এখানে আন্দোলন হয়, গুলি চলে, লেখাপড়া সর্বনাশ হচ্ছে, ইলেকট্রিসিটি নেই, কেরোসিন নেই, বন্দর বন্ধ, ট্রামে বাসে ওঠা যায় না, ব্যাংকে কাজ হয় না, রেল চলে না, তবু কিছুই হয় না এখানে। অত্যন্ত আন্তর্জাতিক, আঁতেল, সর্বজ্ঞ অথচ সর্বংসহ আজকালকার এই বাঙালিরা। এমন সময় ফোনটা বাজলো। এখন রাত 3টে। জামাইবাবু বললেন, কিরে, ছোকরা ফিরেছে? কে? আমি অবাক হয়ে শুধলাম, কে আবার? তোমাদের পেয়ারের ভাগ্নে? বললাম, না। নারানাং মাতুলক্রম, যেমন সব মামারা তেমন তো হবে ভাগ্নে, ভাগ্নের আর দোষটা কি? তারপরেই বললেন, ফিরলেই খবর দিতে ভুলিস না। আর শোন, দিদিকে দেখিস, ফিটটিট হয়েছিল নাকি? ডাক্তার ভৌমিকের নম্বর জানিস তো? ডক্টর রায়কেও ফোন করিস। আমি বললাম, ঠিক আছে। তারপর বললেন, তোর দিদিই তো আদর দিয়ে দিয়ে এই অবস্থা করেছে, কি আর বলবো, আমার প্রিন্স অফ ওয়েলস, কারখানার প্রজেক্ট রিপোর্ট পর্যন্ত হয়ে আছে। আর জামাইবাবু ফোন ছেড়ে দিলেন। আমি বললাম, বুঝলি ছবু, জামাইবাবুর মাথা খারাপ হয়ে গেছে। ছেলে এখনো প্রি ইউ পাশ করলো না, আর এখনই কারখানার প্রজেক্ট রিপোর্ট। কারখানার মালিক তাকে করবেনই উনি। তারপর বললাম, ছবু তুই এবার বাড়ি যা, ওরা চিন্তা করছে। মেলিদি তো বটেই, ফোনটাও তো খারাপ তোদের, নইলে চিন্তা ছিল না কিছু। ছবু ফুঁসে উঠে বলল, ফোনটা কি আজকে খারাপ? গত 1 মাস থেকে 50 বার ফোন করছি, অফিস থেকে চিঠি লিখছি, কে গ্রাহ্য করে? টেলিফোন অফিস থেকে একটা লোক ধরে এনে কিছু টাকা দিয়ে যদি সঙ্গে সঙ্গে ফোন ঠিক হয়ে যাবে। তারপর বলল, তা আমি দিচ্ছি না, করাপশন সাপোর্ট করি না আমি। আমি বললাম, তুই মর্গে যা তাহলে, তোর ফোন জীবনেও ঠিক হবে না। রতনদা সকালের ফ্লাইটেই এসে পৌঁছেছিলেন। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব। কলকাতার বাইরে যেখানে যেখানে খবর দেওয়া হয়েছিল সব জায়গা থেকে ঘন ঘন ফোন আসছে। জামাইবাবু নিজেও কাল রাতে খবর পাওয়ার পর থেকে 5 বার ফোন করেছেন। বলেছেন, পাটনা থেকে লাইন পাওয়া সোজা, ভাবলাম তোরা যদি চেষ্টা করে আমাকে না পাস। অফিস থেকে দুপুরে ফিরে সোজা দিদির বাড়িতেই গেছিলাম। রানুকে পাঠিয়ে দিয়েছি ওর মায়ের কাছে। রানুর বিশেষ খবরটা কেউ জানে না, এমনকি রানুর মাকেও জানায়নি রানু। অবশ্য শিওর না হয়ে জানাতে চাই না আমরা কাউকেই। কাল ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, ডাক্তার কনফার্ম করলে তারপর ওর মা এবং দিদিকে জানানো হবে। কিন্তু যা অবস্থা দিদির বাড়িতে, তাতে আমাদের আনন্দ সব শুকিয়ে গেছে। আমি চা খেয়ে ভিতরের একটা ঘরে শুয়েছিলাম একটু। এমন সময় ছবু দৌড়ে এসে বলল, হেই, বর্দা এসেছেন। জামাইবাবু চলে এসেছেন পাটনা থেকে, এসেই সোজা শান্তুর ঘরে গেছেন। শান্তুর ঘরের দেওয়াল নানা রকম স্টিকারে ভর্তি। ওর নিজের আঁকা ছবি আছে, কয়েকখানা বইপত্র ছড়ানো, ক্রিকেটের ব্যাট ও উইকেট, রেকর্ড প্লেয়ার, মেহেদি হাসান আর পপ মিউজিকের এলপি। টানা খোলা ওয়ার্ড্রপ থেকে ওর জিন্স ঝুলছে তালিমারা, পায়জামা পাঞ্জাবি, জুতো এদিকে ওদিকে, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির জার্নাল।
শান্তু ছেলেটা খুব অ্যাডভেঞ্চারাস। একবার আমার সঙ্গে শিমলিপালের জঙ্গলে গেছিল, খুব সাহসীও। পাশের বাড়ির হিতেনবাবু বলছিলেন। আমি জামাইবাবুর পিছনে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ শূন্য দৃষ্টিতে ঘরটার দিকে তাকিয়ে পেছন ফিরেই জামাইবাবু যেন নিজের মনেই বললেন, হোয়াট ফর? কিসের জন্য? আমার কাজ, আমার দৌড়ে বেড়ানো, এসব কার জন্য? সব তো ওরই জন্য। আর দেখ এই ছোকরা, হাইট অফ আনগ্রেটফুলনেস। একটা একটা করে ঘন্টা যাচ্ছে আর আমাদের হতাশা বাড়ছে, চিন্তা বাড়ছে। চুপচাপ হয়ে ঠান্ডা মেরে যাচ্ছি আমরা। দিদি অত্যন্ত উতলা ছিল কাল রাত থেকেই, কিন্তু হঠাৎ ফিরে আসা জামাইবাবুর চোখে সে কী দেখেছিল তা দিদিই জানে। জামাইবাবুকে দিদি যতখানি বোঝে ততখানি আমরা কি করে বুঝব, কিন্তু এখন দিদি শক্ত ও শান্ত হয়ে গেছে। ওকে দেখে মনে হয় দিদি খুব ভয় পেয়ে গেছে। শান্তর কারণের চেয়ে জামাইবাবুর কারণেই বেশি। মহিরুহকে ভুলুণ্ঠিত করা ঝড়ের আগে প্রকৃতি যেমন থমথম করে, এ বাড়ির পরিবেশ এখন ঠিক তেমনই। আমরা সকলে, এমনকি দিদিও আস্তে আস্তে কথা বলছি ও বলছে। দিদির জন্য ডাক্তার ডাকার দরকার হয়নি, কিন্তু দিদির কথা মতো আমি জামাইবাবুর জন্যেই একবার ডাক্তার ভৌমিককে আসতে বলেছি। এও বলে দিয়েছি যে উনি যেন বুঝতে না দেন জামাইবাবুকে কোনো মতেই যে আমরা ওকে ডেকেছি, যেন এ পাড়ায় এসেছিলেন কোথাও, হঠাৎই ঘুরে গেলেন আমাদের বাড়ি থেকে। না, কোনো খবর নেই। এখন রাত 8টা, 24 ঘন্টা হতে চলল, এখনও কোনো খবর নেই। হাইকোর্টের বহু লোক এসেছিলেন, ফোন করছিলেন, সলিসিটর, কাউন্সেলস, একজন জজ সাহেবও। অনেক জজ সাহেব ফোনও করেছিলেন। কিছু খবর পেলেন? না, এখনও কোনো খবর নেই। একমাত্র খবর এই যে খবর নেই। আমরা সকলেই এবার যে যার বাড়ি ফিরে যাব। এক এক করে উঠলাম আমরা। পরদিন ভোরবেলা উঠেই রানুকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। বেরোবার আগে দিদির বাড়ি ফোন করেছিলাম, আজও কোনো খবর নেই। রানুর ইউরিন কালি দিয়ে এসেছিলাম, ডাক্তার রানুকে পরীক্ষাও করলেন। পরীক্ষার পর ডাক্তারবাবু বাইরের চেম্বারে আমাদের সঙ্গে ফিরে এসে বলেছিলেন, ইয়েস, ইউ আর গোয়িং টু হ্যাভ আ বেবি। আর কথাটার উপর খুব জোর দিয়েছিলেন। ট্যাক্সির পিছনের সিটে বসে আমি রানুর উরুতে চিমটি কাটলাম। রানু অস্ফুটে বলল, অসভ্য। আমি বললাম, এবার সিনিয়র বাই 1 জেনারেশন, কি বলো? রানু বলল, ফাজিল। বললাম, চলো দিদির বাড়ি যাই, তারপর তোমাকে বাড়ি পৌঁছে অফিস যাব। ও বলল, আমি তো মায়ের কাছে যাব। আমি বললাম, তা যাবে যেও, কিন্তু আমি অফিস থেকে ফেরার আগেই ফিরে এসো। তুমি তো আর আমার একার থাকবে না। একটা দুরন্ত দামাল ছেলে অথবা রিনরিনে গলার মিষ্টি মেয়ে তোমাকে দখল করে নেবে, কেড়ে নেবে আমার কাছ থেকে। এই কটা মাসে তোমাকে এক মুহূর্তও হারাতে চাই না আমি। রানু বলল, এখন থেকে মার কাছেই থাকতে হবে। মা অনেক দিন আগে থেকেই বলে রেখেছে মশাই, বাবারও তাই ইচ্ছা। আমি বললাম, একদমই না। তোমার মাকে প্রমিস করে আসবো যে কোনো রকম দুষ্টুমি করব না আমি, লক্ষ্মী ছেলের মতো তোমার পাশে চুপটি করে শুয়ে থাকবো শুধু। তোমার জন্য আচার কিনে আনবো নানা রকম বড় বাজার থেকে, কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। একবারও আদর না করে কাটিয়ে দেবো এই কমাস, দেখো তুমি। এত অসভ্য না, বলে রানু লজ্জায় লাল হয়ে উঠল। ট্যাক্সি ড্রাইভার সর্দারজি, বাংলা বুঝছে না ভেবেই কথাবার্তা বলছিলাম। হঠাৎ ড্রাইভার পরিষ্কার বাংলায় বলল, সোজা যাব। রানু এবার আমার হাঁটুতে জোরে একটা চিমটি কাটল। আমি বললাম, সরি। ড্রাইভার বলল, আগে। আমি আরও ঘাবড়ে গিয়ে তুতলে বললাম, ডান দিকে। দিদির বাড়ির সামনে ভাড়া মিটিয়ে দিয়ে নামতেই রতনদা দৌড়ে এলো। বলল, পিন্টু, দাদার অবস্থা প্রায় লুনাটিকের মতো। কী সব বলছেন? পাগল হয়ে গেছেন জামাইবাবু? রতনদা বললেন, আজ সকালের ডাকে শান্তুর একটা চিঠি এসেছে। পরশু রাতে আসানসোল স্টেশন থেকে ড্রপ করেছিল। চিঠিটা পড়ে কাটা পাঁঠার মতো ছটফট করছে দাদা। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে ছেলে মানুষের মতো। এই দৃশ্য দেখা যায় না। শান্তুটা যে কী করলো। আমি এগোতে এগোতে বললাম, কি লিখেছে শান্তু চিঠিতে? রতনদা পকেট থেকে একটা ইংল্যান্ড লেটার বের করে দিলেন।
রানু রতনদার সঙ্গে ভেতরে গেল। আমি ড্রয়িং রুমে বসে চিঠি খুললাম। শান্তু লিখেছে, মা ও বাবা, আমি তোমাদের যোগ্য হতে পারলাম না। আমার জন্যে তোমাদের কষ্টের ও অপমানের শেষ নেই। পাশের বাড়ির বুড়ি ক্লাসে প্রত্যেকবার সেকেন্ড থার্ড হয়। রানী মাসিমার ছেলে মনা ফার্স্ট ডিভিশনে পাশ করবে অঙ্ক আর ফিজিক্সে লেটার পেয়ে। আর আমি জানি যে আমি টেস্টে অ্যালাউই হব না। আমি তোমাদের অনেক দুঃখ দিয়েছি, কিন্তু তোমরা এটুকু জেনো যে তোমাদের যতটুকু দুঃখ দিয়েছি তার চেয়ে অনেক বেশি দুঃখ পেয়েছি আমি নিজে। আমাকে তোমরা ভুলে যেও, মনে করো যে আমি মরে গেছি। সকলের কাছেই বড়লোক হওয়াটা, সুখে থাকাটাই, কিংবা ডাক্তার, উকিল অথবা ভদ্রলোক কেরানি হওয়াটাই একমাত্র ব্যাপার নয়। আমি যা হতে চাই আমি তাইই হব। আমি ছবি আঁকব, গান গাইব এবং লেখক হব। যদি তা নাই পারি তাহলে ফুটপাতে পানের দোকান দেব অথবা তেলে ভাজার। যদি আমার এই পরিচয় তোমাদের কখনো গর্বিত করে, সেদিনই ফিরে আসব নিজে স্বাবলম্বী হয়ে। আর যদি লজ্জিত করে তাহলে আর কখনো ফিরব না। তোমাদের ভালোবাসা, স্নেহ, মমতার ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না। বাবা মার ঋণ কখনো শোধ করা যায় না, আমি জানি। তোমরা দুজনে আমাকে ক্ষমা করো। ইতি, তোমাদের অযোগ্য ছেলে, শান্তু। চিঠিটা পড়ে আমার চোখ ছলছল করে উঠল। নরম, লাজুক, স্বল্পবাক, একটু মেয়েলি, সচ্ছল মা বাবার একমাত্র ছেলে শান্তুর মধ্যে যে এমন একজন দৃঢ় মেরুদণ্ডের পুরুষ মানুষ লুকিয়েছিল তা আমি কখনো ভাবতেও পারিনি। শান্তুর মা বাবাও কি জানতেন? জামাইবাবু রাগ করে বলেছিলেন, নরনাং মাতুলক্রম, কিন্তু আমি জানি যে কথাটা সত্যি নয়। হলে শান্তুর মামা হিসেবে আমারও শান্তুর মতোই চারিত্রিক দৃঢ়তা থাকত। আমি কীই বা করেছি জীবনে? সাধারণ ছাত্র। দিদি জামাইবাবুর পৃষ্ঠপোষকতায় লেখাপড়া শিখেছি। সাধারণ হয়েও আমার যোগ্যতার চাইতে অনেক বড় মাপের একটা চাকরি পেয়েছি জামাইবাবুরই কল্যাণে। নিজের জীবনকে ইচ্ছানুযায়ী চালিত যে করা যায় এ কথা ভাবার মতো মনের জোরই আমার ছিল না। শান্তুর মতো আরাম ও আদরের জীবনের সমস্ত পাহারা স্বেচ্ছায় ছেড়ে গিয়ে নিজের ভাগ্য অন্বেষণের জন্যে অজানা গন্তব্যে পাড়ি দেবার মতো সাহসও আমার ছিল না। কখনো এসব কথা ভাবিও না। জীবন মানে মোটামুটি একটা ভালো চাকরি, ভালো থাকা, ভালো পড়া, একজন মিষ্টি স্ত্রী। মধ্যবিত্ত বাঙালি অল্প সুখের, অল্প সাধের আটপৌরে জীবন, এই মোক্ষ, এইটুকুই জানতাম। ছোট্ট শান্তুর প্রতি শ্রদ্ধায় আমার মন নুয়ে এলো। রানু উদ্বিগ্ন হয়ে দৌড়ে এসে ডাকলো আমাকে, বলল, এই তাড়াতাড়ি এসো, জামাইবাবু ডাকছেন তোমাকে। ঘরে ঢুকে দেখি দিদি ঘরের কোণার চেয়ারে পাথরের মতন বসে, আর জামাইবাবু খাটের ওপর গড়াগড়ি খাচ্ছেন। চোখ বসে গেছে, চুল অনেক বেশি পেকে গেছে রাতারাতি। আমাকে দেখেই বললেন, দেখ দেখ রে, তোর আদরের বোনপো আমার কী দশা করেছে দেখ। ও যদি এই চেয়েছিল তো আমাকে বললো না কেন? আমাদের ও ছাড়া আর কে আছে বল? ওর জন্যেই তো সব সব কিছু। শান্ত কি একবার আমাকে বলতে পারতো না যে ও কি হতে চায়? আমি মুখ নিচু করে ভাবছিলাম, বললে আপনি কি শুনতেন জামাইবাবু? ও চলে যাবার আগে ওর আলাদা অস্তিত্ব ও মানসিকতা সম্বন্ধে আপনি অথবা দিদি কেউই কি সচেতন ছিলেন একটুও? ওকে আলাদা একটা মানুষ বলে স্বীকার করেছিলেন কি? আমরা কেউ কি করেছিলাম? কিন্তু মুখে কিছুই বললাম না। চুপ করে তাকিয়ে রইলাম জামাইবাবুর মুখে। তারপর জামাইবাবু একটু দম নিয়ে বললেন, বুঝলি, শান্তুর বয়সে সিকিউরিটিকে, টাকাকে সহজেই তাচ্ছিল্য করা যায়, কিন্তু বয়স হলে তখনই বোঝা যায় যে টাকাটা কত মূল্যবান। ও যাতে সুখে থাকে তাই তো চেয়েছিলাম, আর ও এমনি করে চলে গেল। বলতো, তোরাই বল। অত বড় রাশভারী মানুষটা ভাঙা গলায় কেঁদে কেঁদে কথা বলছেন, এ দৃশ্য যেমন অভাবনীয় তেমনই হৃদয় বিদারক।
জামাইবাবুকে কখনো আমি একটুও উত্তেজিত হতে দেখিনি, চেঁচিয়ে কথা বলতেও না। আর সেই জামাইবাবু। রানু চা নিয়ে এসে বলে, জামাইবাবু উঠুন, উঠে বসুন, চা খান। জামাইবাবু উঠে বসে চা হাতে নিলেন। চায়ের কাপে চুমুক দিয়ে জামাইবাবু বললেন, জানিস পিন্টু, আমার কি ইচ্ছা ছিল? আমার ইচ্ছে ছিল এয়ারফোর্সের পাইলট হব আমি, ফাইটার পাইলট। আমার যখন 18 বছর বয়স, তখনই যুদ্ধে যাওয়ার একটা সুযোগ এসেছিল। মাকে কথা বলতেই বাবা আমাকে ডেকে বললেন, তোমাকে ত্যায্য পুত্র করব। আমার এত বড় লাইব্রেরি, কলকাতা বারে এত জানাশোনা, না না, তোমাকে আইন পড়তেই হবে, উকিল হতেই হবে, তারপর চেম্বারে বসো। আমি অনেক দিন খেটেছি, আর পারবো না, আর আমি জোয়াল টানবো না, আমি মিহিজামে গিয়ে গোলাপ বাগান করব। তারপরে অন্যমনস্ক হয়ে গেলেন জামাইবাবু। বললেন, জানিস, ত্যায্যপুত্র করার ভয়টাতে ভয় যে একেবারে পাইনি তা নয়। আমি যেভাবে মানুষ হয়েছিলাম, বাবার দয়া না থাকলে তো সেভাবে চলতো না। কিন্তু বাবার মুখের দিকে চেয়ে আমার এও মনে হয়েছিল যে বাবার ইচ্ছানুযায়ী কাজ না করলে বাবা জেনুইনলি হার্ট হবেন, ভীষণ দুঃখ পাবেন। আমার পাইলট হতে না পারার কারণ আসলে সেটাই। অথচ আমার একটা মাত্র ছেলে আমার ফিলিংসের কথাটা একবারও ভাবলো না। একটু চুপ করে থেকে জামাইবাবু বললেন, আমি একজন সাকসেসফুল উকিল, যে কোনো কাজই ভালো করে করার মধ্যে একটা আনন্দ, থ্রিল আছেই। কিন্তু বিশ্বাস কর, আজকেও যখন আকাশে প্লেনের গুড়গুড় শব্দ শুনি, মনে হয় এই কালো গাউন ছুঁড়ে ফেলে হাইকোর্টের বড় বড় থামওয়ালা বারান্দা দিয়ে দৌড়ে চলে যাই কোনো গোপন এয়ারপোর্টে, যেখানে ছোট্ট ছোট্ট ফাইটার জেটরা আকাশে সাদা ধোঁয়ার ছায়াপথ এঁকে উড়ে উড়ে শব্দের চেয়েও বেশি স্পিডে মাটিতে নেমে এসে একে একে মাটির তলায় ক্যামোফ্লেজ করা হ্যাঙ্গারে ঢুকে যায়। বলেই জামাইবাবু একেবারে চুপ করে গেলেন। আমি বললাম, জামাইবাবু চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে গেল। এখনো যদি আপনি এরকম করেন তাহলে চলবে কেন? খবর তো পাওয়া গেছে শান্তর। উনি আমার দিকে চেয়ে বললেন, একে খবর বলে না। আমি বললাম, ও বেঁচে আছে তো, ও যে গাড়ি চাপা পড়েনি, গুম হয়নি, এটাও কি স্বস্তির নয়? জামাইবাবু চায়ে চুমুক দিয়ে অবাক চোখে তাকালেন আমার চোখে, বললেন, একে বেঁচে থাকা বলে না। তারপর কি যেন বলতে গিয়েই থেমে গেলেন। ডাক্তার ভৌমিক এবং ডক্টর রায় এসে ঢুকলেন ঘরে। কি ব্যাপার? জামাইবাবু চটে উঠে ছেলেবেলার বন্ধু ডাক্তারকে শুধলেন। ডাক্তার ভৌমিক এসে বললেন, দেখ সাধন, ছেলের খবর তো পাওয়া গেছে, সে তো আর হারিয়ে যায়নি, চুরি ডাকাতি করে বাড়ি থেকে যায়নি, কতদিন পালিয়ে থাকবে ও? দেখিস, ও শিগগিরই ফিরে আসবে, তোর সঙ্গে দেখা হবে। কিন্তু এত বড় সংসারে নিজের ছেলে, নিজের জগৎ নিয়ে এত উত্তেজিত হয়ে পড়লে চলবে কেন? জামাইবাবু বললেন, তুই চুপ কর তো গনসা, শালার দার্শনিক এসেছেন, তোর ছেলে হারালে তুই বুঝতিস, বেশি জ্ঞান দিস না। কোথায় আছে, কি খাচ্ছে, টাকা নেই পয়সা নেই, অতটুকু ছেলে। আমরা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলাম। রতনদা বলল, ভৌমিকদা এসে গেছেন, সেডেটিভ পড়লে সব ঠিক হয়ে যাবে। তুই দেখিস নি, সে কি কান্না! আমার নিজেরই হার্ট অ্যাটাক হবার অবস্থা দাদাকে দেখে, একবার কাঁদছে একবার হাসছে। এখনো দেখলি না কীরকম কনফিউজড। বললাম, তুমি আর কি করতে পারি বলো? পুলিশ তো ওয়্যারলেসে সব জায়গায় মেসেজ পাঠিয়েছে, যা যা করার সবই তো করেছো তোমরা। রতনদা বললেন, আমি তো তাই বলছি, ফিরে আসবেই ও, আজ আর কাল, যাবে কোথায়? ফিরে এলেই সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, আমি এবার এগোই রতনদা, রানুকে ওদের বাড়ি পৌঁছে দিয়ে অফিস যাব। রতনদা বলল, গাড়িটা নিয়ে যা না, আমি তো ছুটি নিয়েছি অফিস থেকে, আমার ছুটির মধ্যে ছেলেটা ফিরে এলেই বাঁচোয়া। আমি বললাম, গাড়ি নিয়ে কি হবে, তোমাদের কখন কি দরকার হয়, গাড়ি থাক এখানে। দিদির বাড়ি থেকে বেরিয়ে মোড়ে ট্যাক্সি পেয়ে গেলাম। রানুকে খুব গম্ভীর দেখাচ্ছিল, ও আমার কাঁধ ঘেঁষে বসেছিল। ট্যাক্সিটা চলতে আরম্ভ করলেই রানু বলল, এই জানো, আমার না ভীষণ ভয় করছে। আমি বললাম, কেন, কিসের ভয়? ও ফিসফিস করে বলল, বাচ্চা হওয়ার সময়ই কষ্ট হয় জানতাম,
মানে শারীরিক কষ্ট, তারপর সারা জীবন এমন কষ্ট। বাবা, আগে জানলে চাইতামই না। আমি ওর পেটে হাত ছুঁয়ে বললাম, জামাইবাবুর সব কথাই শুনেছে বেটা। এসব কথা শোনার পরেও, বাবা মাদের এত কষ্ট দেখার পরেও যদি বেটা আমাদের কষ্ট দেয় তো বলার কিছুই নেই। রানু বলল, তোমার সবটাতে এই ইয়ার্কি আমার ভালো লাগে না। সামনে রাস্তার বাঁ দিকে একটা স্কুলের সামনে খুব ভিড়। টেস্ট পরীক্ষা শুরু হয়েছে বোধহয় আজ থেকে। শান্তুর বয়সী ছেলেরা এবং তাদের ভয়ার্ত চিন্তিত মা বাবারা ভিড় করেছেন স্কুলের গেটের সামনে। শান্তু থাকলে ও পরীক্ষাতে বসতো আজ। ওদের দিকে তাকিয়ে ভাবছিলাম, এদেশে এখন আর কারোর ছেলে মেয়ে না হওয়াই ভালো। দেশের মেরুদণ্ড, জাতির ভবিষ্যৎ, এই উজ্জ্বল উৎসুক চোখের ছেলে মেয়েগুলোর কী হবে? কোন প্রতিশ্রুতি আমরা রেখেছি, কোন ভরসায় পৃথিবীতে আনছি আমরা এদের? বঞ্চনাতে, সব রকমের বঞ্চনাতে ভরে দিয়েছি আমরা ওদের। এ লজ্জা রাখার জায়গা কি আছে? একটা ছেলে ডাকলো, বড় মামা, বড় মামা। ট্যাক্সিটা দাঁড় করাতে বললাম। ছেলেটা দৌড়ে এলো, হাতে স্কেল, জ্যামিতির বাক্স। ও শান্তুর বন্ধু মিঠু। ও অন্য স্কুলে পড়ে, কিন্তু দিদির পাড়াতেই থাকে। কপালে দইয়ের ফোঁটা। ওর শুভার্থিনী মা পরিয়ে দিয়েছেন ছেলে পরীক্ষা দিতে যাওয়ার আগে। ট্যাক্সির জানলা দিয়ে মুখ বাড়িয়ে শুধালো মিঠু, শান্তুর কোনো খবর পেলেন? বললাম, পেয়েছি। ও সায়েন্স পড়বে না। চিঠিতে লিখেছে যে ও যা হতে চায় তাই হবে। কোথায় আছে শান্তু? মিঠু শুধলো। আমি বললাম, সেটা এখনো জানি না। মিঠু কি একটা ভাবলো, তারপর বলল, এই জন্যই ওকে আমি এত অ্যাডমায়ার করতাম। সায়েন্স আমারও ভালো লাগে না, বাবা জোর করলেন। তারপর মুখ নিচু করে বলল, এই পড়াশোনারই দামই বা কি, করতে হয় করছি। ডিগ্রি পেয়ে কোথাও একটা কেরানির চাকরির জন্য বছরের পর বছর বসে থাকবো। আমরা যে সাধারণ ছেলে, আমরা বেশিরভাগই তো সাধারণ, ফালতু, সব ফালতু। আমি বললাম, চলি রে। মিঠু বলল, আচ্ছা, শান্তু বাড়ি আসলে খবর দেবেন, যাব। মিঠু স্কুলের দিকে চলে যাচ্ছিল। পরীক্ষা শুরু হবে একটু পর। ওর কপালে দইয়ের ফোঁটা। আমার দিদিও কি দিত শান্তুকে, যদি আজ পরীক্ষায় বসতো ও? বোধ হয় না। আর রানুও কি দইয়ের ফোঁটা পড়াবে ভাগ্য বিশ্বাসী দুর্বল ছেলের দুর্বলতর মা হয়ে? নিশ্চয়ই না। হয়তো চুমু দেবে কপালে। সময় দ্রুত বদলে যাচ্ছে, যাবে। দূরে রানুদের বাড়ি দেখা যাচ্ছিল। রানু বলল, কি ভাবছো গো? আমি হাসলাম। ওর হাতে হাত ছুঁয়ে বললাম, যে আসছে তার কথা, তাদের কথা। তারপর বললাম, তুমি দেখো রানু, যে আসছে সে কিন্তু আমাদের ঠিক হারিয়ে দেবে। ও অরিজিনাল হবে, আমাদের মতো ছাঁচে ফেলা প্রোটোটাইপ নয়। রানু বলল, জানো, আমার মা বলছিলেন ছেলে মেয়েদের কাছে হেরে যাবার মতো আনন্দ নাকি বাবা মায়ের আর কিছু নেই। তারপরই রানু প্রথম মাতৃত্বের গর্ব গর্ব, ভয় ভয়, কিন্তু দারুণ খুশি মুখে একবার আমার দিকে চাইল। বলল, তাহলে আমাদের খবরটা মাকে বলছে কিন্তু আজ, বুঝলে? বলেই বলল, ভীষণ লজ্জা করছে আমার। আরেকটা স্কুল দেখা যাচ্ছে সামনে, ডান দিকের ফুটপাতে। এখানেও অনেক ছেলে, রিক্সা, ট্যাক্সি ও গাড়ির ভিড়, বাবা মায়েরা, দাদা দিদিরা। হঠাৎ আমার মনে হলো, এইসব ছেলেদের অনেকের চেয়েই বাড়ি থেকে পালিয়ে যাওয়া আমার বোনপো শান্তু অনেক অন্যরকম। আমরা যা পারিনি, শান্তুরা হয়তো তা পারবে। আমাদের এই প্রাচীন ঘেরাটোপের মধ্যে ভীরু একঘেয়েমির ক্লান্তিকর জীবনের নির্মুখ ছেড়ে ফেলে ওরা স্বমত, আত্মসম্মান, জ্ঞান এবং স্বাধিকারের উজ্জ্বল দীপ্তিতে প্রদীপ্ত হবে। একটা নতুন যুগ আসছে। সে যুগের পায়ের শব্দ শুনতে পাচ্ছি আমি। এই নানা রকম ডুগডুগি নাচ বাজানো বাঁদর নাচের দেশে শান্তু, মিঠু এবং লক্ষ লক্ষ শান্ত মিঠুরা নতুন আলো হাওয়া, নতুন সাহস এবং প্রত্যয় আনবে। ওদের উপর অনেক ভরসা আমার। আমি নিশ্চয়ই জানি এবং জেনে অত্যন্ত গর্বিত যে শান্তুকে পাওয়া যাবে না।
শান্তুদের আর পাওয়া যাবে না। শুনছিলেন বুদ্ধদেব গুহর একটু অন্য আঙ্গিকের গল্প, শান্তুকে পাওয়া যাচ্ছে না। কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের মতামত। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এরকম নানান স্বাদের গল্প, কবিতা সংক্রান্ত আলোচনা অথবা শ্রুতি নাটক শোনবার জন্য এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।